ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিতর্কের জন্ম দেয় স্বপ্রণোদিত হয়ে বিতর্ক অবসানে প্রধান বিচারপতির পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বলেছেন, এই রায় কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টি করেনি। রিপোর্ট করছেন মুরসালিন বাবলা। ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ নিয়ে সাম্প্রতিক আলোচনা সমালোচনা সহ সরকারের অবস্থানের কথা তুলে ধরতে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে তথ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন। মন্ত্রী বলেন, রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বিচার বিভাগের স্বাধীনতা নয়, মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর নেতৃত্বকে বিতর্কিত করে সামরিক শাসনের জঞ্জালকে টেনে আনার অপপ্রয়াস চালিয়েছেন। 16 সংশোধনী বিষয়ক রায়ের পর্যবেক্ষণে মাননীয় প্রধান বিচারপতির বক্তব্যের উদ্দেশ্য বিচার বিভাগের স্বাধীনতা নয়, এটি মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্বকে বিতর্কিত করা ও সামরিক শাসনের জঞ্জালকে পুনরায় টেনে আনার অপপ্রয়াসমূলক রাজনৈতিক উদ্দেশ্য ও বিদ্বেষমূলক। তিনি বলেন, বিচার বিভাগ সংবিধানের অভিভাবক, কিন্তু জনগণের অভিভাবক নয়। প্রধান বিচারপতি শপথ ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেন তিনি। মাননীয় প্রধান বিচারপতি যেখানে নিজেই অনভিপ্রেত মন্তব্য দিয়ে বিতর্কের সূচনা করে জনমনে নিজেকে ও বিচার বিভাগের ভাবমূর্তিকে একটি বিতর্কিত অবস্থানে নিয়ে গিয়েছেন, এই ভাবমূর্তি রক্ষার্থে তিনি নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে বিতর্কের অবসান ঘটাতে পারেন ও বিচার বিভাগের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সাহায্য করতে পারেন। পরিশেষে বলবো, আদালতের বারান্দায় এবং বিচারপতির রায়ে বাংলাদেশের স্বাধীনতা আসেনি। তথ্যমন্ত্রী বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় অপ্রাসঙ্গিক, সকল পর্যবেক্ষণ প্রত্যাহারে রায় পুনর্বিবেচনা সহ সংবিধানের 97 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ভূমিকা রাখতে পারেন অথবা সংসদে আলোচনার পর পরবর্তী পদক্ষেপ নেয়ার কথা ভাবছে সরকার। মুরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। বন্যার পানিতে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে যাওয়ায় বন্যা কবলিত মানুষের ঘরহীন অবস্থায় দিন কাটছে। বন্যার পানি নেমে গেলেও নতুন করে ঘর তৈরির সামর্থ্য না থাকায় দিশেহারা তারা। সরকারি বেসরকারি ত্রাণ পর্যাপ্ত নয় বলে মন্তব্য করে দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছে পরিবারগুলো। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রিপোর্ট মৌসুমী সুলতানার। উত্তরাঞ্চলে বন্যার পানি কমতে শুরু করেছে, কিন্তু রেখে গেছে অসংখ্য ক্ষতচিহ্ন। অনেক এলাকা প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। পানি কমতে থাকায় অনেকেই বাড়িঘরে ফিরতে শুরু করেছেন, কিন্তু ঘরবাড়ি ঠিক করার সামর্থ্য না থাকা, খাদ্য ও কাজের অভাবে দিশেহারা তারা। অনেক পরিবার এখনো উঁচু বাঁধ, সড়ক কিংবা অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। কোনো মাসের সাথে বাড়ি যায়, কোনো মাসে আশ্রয় নিয়ে আসি। এখন কাজ কাম তো নাই, ইনকামও নাই, এখন কি করি খামো। 3টে ঘর 3টায় ভাসি নিয়ে গেছে, ভিতরে ঝিলে যা যাবতীয় জিনিস আসলে খেতা বালি সম্পূর্ণ ভাসি নিয়ে গেছে, কুড়িয়ে পড়ছে। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো। বিস্তীর্ণ এলাকার বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে। আবারও ঘুরে দাঁড়াতে ত্রাণের পাশাপাশি পুনর্বাসন সহায়তার দাবি বানভাসীদের। মৌসুমী সুলতানা, চ্যানেল আই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের সংলাপ। পর্যায়ক্রমে নিবন্ধিত 40টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন। 12টি দলের সাথে সংলাপের সময়সূচি চূড়ান্ত হয়েছে। আজ থেকে ঈদের আগ পর্যন্ত 6টি দলের সাথে সংলাপ হওয়ার কথা। ঈদের পর 10 সেপ্টেম্বর থেকে আবার রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরু হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে সমাজের বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যম প্রতিনিধিদের সাথে সংলাপ করেছে নির্বাচন কমিশন। ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল বাংলাদেশের ইলিশ। ফলে জামদানির পর দ্বিতীয় পণ্য হিসেবে বাংলাদেশের কোনো পণ্য এই স্বীকৃতি পেল। আজ পণ্যটির ভৌগোলিক নির্দেশক সনদ আনুষ্ঠানিকভাবে মৎস্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন বাণিজ্যমন্ত্রী। বান্দার রহমান জানাচ্ছেন বিস্তারিত। এমনিতেই ইলিশ আর বাংলাদেশের নামটি এক হয়ে আছে। বিশ্বের মাত্র যে 11টি দেশে ইলিশ পাওয়া যায় তার 4 ভাগের 3 ভাগই হয় বাংলাদেশে। 2014-15 সালের হিসাবে টাকার অঙ্কে যা ছিল প্রায় 15,500 কোটি। ফলে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে বাংলাদেশি ইলিশের সনদ পাওয়া একরকম নিশ্চিতই ছিল।
তারপরও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দাবি তোলার পর 2 মাসের অপেক্ষা শেষে এ আনুষ্ঠানিকতা। আর কোনো দেশ বা অঞ্চল এ মাছের নিজস্বতা দাবি না করায় এখন আনুষ্ঠানিকভাবেই ইলিশ হলো বাংলাদেশের। এটা কিন্তু আমাদের প্রচারণা নয়, এটা ইতিহাসগতভাবে চলে আসছে। সেই ইতিহাসগতভাবে যেটা চলে আসছে সেই জিনিসটার আজকে যে আমরা স্বীকৃতি পেলাম এবং যে এটা আমাদের জন্য গর্বের। ইলিশের উপর বাংলাদেশের মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠিত হওয়ায় রপ্তানির ক্ষেত্রে সেই বিভিন্ন দেশ ও সংস্থাগুলোর সনদ পাওয়া সহজ হবে বলে জানান সংশ্লিষ্টরা। একই সঙ্গে জেলাভিত্তিক বিভিন্ন পণ্যের নিবন্ধন করার প্রক্রিয়ার কথাও জানালেন মন্ত্রী। একটি পদক্ষেপ আমরা সাকসেসফুলি উত্তরণ করেছি জামদানির মাধ্যমে, আরেকটি পদক্ষেপ আমরা নিচ্ছি এই ইলিশের মাধ্যমে। এটা অত কষ্ট হবে না, কারণ এটা ভারত সমর্থন করবে, সবাই সমর্থন করবে, এটা নিয়ে টানাহেঁচড়া করবার সুযোগ নাই, পৃথিবীবাসীটা জানে। এমনিভাবে এই ঐতিহ্যগত জিনিসগুলি যদি আমরা তুলে আনতে পারি তাহলে আমাদের দেশের শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, এই সমস্ত পণ্য সব নিয়ে আমরা একটি সমৃদ্ধশালী ঐতিহ্যবাহী জাতি, এটা আরও বেশি দৃঢ়ভাবে পরিগণিত হবে। এখন যেগুলি হারিয়ে গেছে সেগুলি যদি পুনরুদ্ধার করা সম্ভব হয় বা যেগুলি আছে সেগুলি যাতে হারিয়ে না যায় সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু সরকার কাজ করছে। সীমান্ত হওয়ার পর আন্তর্জাতিক বাজার যখন এটা আরো ক্ষতি হবে তখন রপ্তানি আরো বৃদ্ধি পাবে, আমাদের বৈদেশিক মুদ্রা আরো বৃদ্ধি পাবে। অনুষ্ঠানের শেষে আনুষ্ঠানিকভাবে মৎস্য অধিদপ্তরের কাছে নিবন্ধন সনদ হস্তান্তর করেন বাণিজ্যমন্ত্রী। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় নোয়াখালীর প্রধান সড়ক নষ্ট হয়ে গেছে। নোয়াখালী লক্ষ্মীপুর সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বেশ কয়েকটি সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক বিভাগ। আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। টানা বৃষ্টিতে নোয়াখালীতে অনেক সড়ক পানিতে ডুবে গিয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। সড়কে খানাখন্দ আর বড় গর্ত উপেক্ষা করে অন্য সব সড়কে যান চলাচল করলেও নোয়াখালী লক্ষ্মীপুর সড়ক প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। লক্ষ্মীপুর যে মহাসড়কটি আছে সোমনি থেকে লক্ষ্মীপুর পর্যন্ত, এই রাস্তাটার আজকে বেহাল দশা আছে, সব পরিবহনগুলো প্রায় বন্ধের পথে। সড়ক বিভাগ এই সড়কগুলো মেরামত না করা এবং এই সড়কে দীর্ঘ যানজট থাকে এবং যাতায়াত ব্যবস্থা খুবই অকেজ হয়ে গেছে। অনেকগুলো বাস সার্ভিস গত 3 দিন ধরে বন্ধ আছে। বাকি বাস বিকল্প সড়ক ব্যবহার করে যাতায়াত করছে ঢাকা চট্টগ্রাম। এতে ঢাকা যেতে 3 গুণ বেশি সময় লাগছে। সময় যেতে যেখানে লাগতো 5 ঘন্টা সেখানে এখন লাগে 16 ঘন্টা 17 ঘন্টা এক সিঙ্গেলে যাইতে। ঢাকা থেকে রওনা দিয়ে সকাল 5টা বাজে, এখন আমরা লক্ষ্মীপুর যাব, কিন্তু কখন তাই কোনো ঠিক নাই। আমরা 13 ঘন্টার মতো ছিলাম বাসে। যাত্রী এখানে কতক্ষণ বসে থাকে, কালিয়া 5 ঘন্টা বসে থাকার পরে তারপর রামগঞ্জ ঘুরি, তারপর ফেনী গেছি। এই কষ্ট ক্ষতিপূরণটা কে দিবে, কে দেখবে? আমাদের কি অভিভাবক এই দেশে বাংলাদেশে নাই? সড়কের দুরবস্থার জন্য ভুক্তভোগীরা দায়ী করছেন সড়ক বিভাগকে। যা করতেছি এর বাইরে কিছু করার এই মুহূর্তে আপাতত আমরা করতে পারতেছি না, কারণ হচ্ছে পার্মানেন্ট যে ওয়ার্কটা সেটা আসলে বৃষ্টি না থামলে করতে পারতেছি না। এবং এই যে জায়গাগুলো আপনারা দেখতেছেন এগুলো আসলে বেজে সমস্যা। রাস্তা যত ইট দিই এগুলো দেবে যায়। আমরা ইতিমধ্যে 2.5 লক্ষের উপরে ইট ফেলছি, কিন্তু ইটের কোনো চিহ্ন মাত্র নেই, কারণ পানির লেভেল এবং রাস্তার লেভেল একই হয়ে গেছে, যে কারণে রাস্তার ভিতরে পুরোটা পানি। দ্রুত এই অচল অবস্থার অবসান চান নোয়াখালীর মানুষ। সে সময়ের বিএনপি সরকারকে বিব্রত করতেই 21শে আগস্টের গ্রেনেড হামলা হয়েছিল বলে অভিযোগ করেছে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ওলামা দলের মিলাদ মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ষোড়শ সংশোধনী রায়ের পর সরকার দিশেহারা হয়ে পড়েছে। বন্যার্তরা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না অভিযোগ করে তিনি বলেছেন, বিএনপির ত্রাণ কর্মসূচিতেও বাধা দেওয়া হচ্ছে। বিএনপি সরকারকে বিব্রত করার জন্য আপনার লোকরাই এই কাজ করেছে। আপনার প্রতি সহানুভূতি আসবে, আপনি বেঁচে থাকবেন, আপনার কিছু লোক মরে গেলে তো কি হয়েছে, যায় আসে না, এইরকম একটা মনোভাব আপনার রয়েছে, আপনাদের ছিল বলেই আজকে আমরা এই ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি। কোরবানি ঈদ সামনে রেখে গরু মোটাতাজা করতে ব্যস্ত সুনামগঞ্জের খামারিরা। দেশি ও প্রাকৃতিক পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন তারা। অনেক খামারি কোরবানি ঈদে গরু বিক্রি করে কোটি টাকার উপরে লাভ করার আশা করছেন। সুনামগঞ্জ প্রতিনিধি একে মহিমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের বিল্লাই গ্রামে গড়ে উঠেছে জেলার সবচেয়ে বড় গরু মোটাতাজাকরণের খামার। একসাথে 350 গরু মোটাতাজা করা হচ্ছে এখানে।
ইতোমধ্যেই গরু বিক্রি শুরু হয়েছে। 3টা গরু বিক্রি করে দিয়েছি, 17টা গরু এখন আছে। আশা করি 17টা গরু কুরবানি কিন্তু বাজারে উঠাইব, 17টা গরু আশা করি সেল হয়ে যাবে। আর 12 মাসেই আমরা মোটা তাজার গরু ফালি। স্থানীয় জাতের পাশাপাশি মোটাতাজা করা হচ্ছে নেপালি, হরিয়ানা, সিন্ধি, শাহিওয়াল জাতের গরু। খামারিরা জানান 30 থেকে 40 হাজার টাকায় এক একটি গরু কিনে 4 থেকে 6 মাস লালন পালন করা হয়। এক একটি গরু বিক্রি হয় 60 হাজার থেকে 2.5 লাখ টাকায়। বিভিন্ন এলাকা থেকে গরু কিনে আনি, তারপরে 5 মাস 7 মাস যাবত রাখি, জায়গায় মোটা করি, কুরবানিতে আমরা এগুলা হাটে বাজারে নিয়ে বিক্রি করি। জেলা প্রাণী সম্পদ অফিস জানায় এবছর জেলায় 1.5 লাখ কোরবানির গরু ছাগল তৈরি করা হবে। প্রাণী সম্পদ অফিস থেকে আমরা সবসময় তাদের উপর মনিটরিং রাখতেছি এবং তাদেরকে সব ধরনের সহযোগিতা করি। বিশেষ করে গরুগুলাকে আমাদের বিভিন্ন ধরনের সংক্রামক যে রোগগুলো আছে, এই খুরা রোগ আছে, তারপর হচ্ছে তরকা, বাদলা, এইসব রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা নিয়মিত তাদেরকে টিকা প্রদান করে থাকি। আমাদের তত্ত্বাবধানে আমরা যে গরু মোটা তাজা করছি বা গ্রামে যে গরু হৃষ্টপুষ্ট করা হচ্ছে, এগুলো একবার প্রাকৃতিক পর্যায়ে, প্রাকৃতিক উপায়ে দেশীয় খাদ্য খাওয়ার মাধ্যমে এবং আমাদের প্রাণী সম্পদ বিভাগের পরামর্শে এগুলো হৃষ্টপুষ্ট করা হচ্ছে। খামারিরা জানান গরু মোটাতাজা করতে গরুকে কোনো ঔষধ বা ইনজেকশন দেওয়া হচ্ছে না।